আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদে দেখলাম স্কুলে ভর্তি কোটা পাচ্ছেন সংসদ সদস্যরা। সংসদ সদস্যদের সন্তানদের ব্যক্তিত্বে এর কোনো প্রভাব পড়ে কিনা? যেটাকে আমি ভিআইপি মানসিকতা বলি, যে আপনি একটা বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন কারণ আপনার পরিবারের কেউ অভিভাবক তারা একটি ক্ষমতার সঙ্গে সম্পর্কিত, সেটি সাংসদ হতে পারে কিংবা অর্থনৈতিকভাবে ক্ষমতাশালীও হতে পারে। ফলে আপনি ছোটবেলা থেকে শিশুদের মনে একটা বিশেষ সুবিধা প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রথিত করে দিচ্ছেন, এবং যার ফলাফল আমরা দেখতে পাই এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতা নিয়েই জন্ম নেয় যে একদমই আমি এটাকে এন্টাইটেলমেন্ট বলবো, যে তিনি বোধ করেন যে তিনি এন্টাইটেল, এই সমাজে তার একটি বিশেষ অবস্থান আছে। কারণ আমরা কোটা কাদের জন্য রাখি? মূলত কোটা তৈরি হয়েছে যারা কাঠামোগত নিপীড়নের শিকার। আমি নিপীড়ন শব্দটা ব্যবহার করে আমি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী শব্দটা ব্যবহার করি না। যারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া, তাদেরকে আপনি বিশেষ সুবিধা তৈরি করবার জন্য, যাতে তারা কাঠামোগত কারণে পিছিয়ে না পড়ে, এই কারণে আপনি তাদেরকে কোটার ব্যবস্থা করেন। তো আপনি কেন একজন সাংসদ হয়ে, যিনি একই সঙ্গে অর্থনৈতিকভাবে শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী, সামাজিকভাবে শক্তিশালী, আপনি তার জন্য স্কুল পর্যন্ত একটা জায়গাতে বিশেষ সুবিধার ব্যবস্থা করছেন? না, এটি তো গত ১৬ বছরে আমরা দেখেছি এর প্রবণতার ব্যাপক বিস্তার ঘটেছিল। কেন আসলে ওই সরকারের এটিও করতে হয়েছিল কেন? কারণটা কি? এর পেছনে কোনো লক্ষ্য বা কোনো উদ্দেশ্য ছিল কিনা? প্রথমত তার জনসমর্থন ছিল না। যে জনসমর্থন আদায় করবার জন্য তিনি এক অর্থে সুবিধার কিছু কাঠামো তৈরি করে মানুষজনের কাছ থেকে এক ধরনের সম্মতি জোর করে আদায় করে নেওয়া। আপনি জানেন যে আপনার জনসমর্থন নেই, কাজেই আপনি যদি জনগণের সামনে হাজির হন, জনগণ যাতে আপনাকে বিশেষভাবে ওই সুবিধাজনক অবস্থানটাতে, আপনার ক্ষমতাশালী অবস্থানটাকে যাতে সে স্বীকার করে নেয়, সেই কারণে আপনি বিশেষ বন্দোবস্ত করছেন। যার একটা বন্দোবস্ত হচ্ছে আপনার স্কুল পর্যন্ত পর্যায়ে একটা কোটা ব্যবস্থা রাখতে হচ্ছে, তারপর সাংসদদের জন্য। তিনি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে যে পজিশনে থাকেন, তার কি আসলে স্কুলে ভর্তি হওয়ার জন্য সন্তানের জন্য কোটার প্রয়োজন হয়? তো কমন সেন্সই তো আমাদের বলে যে আসলে প্রয়োজন হয় না। তাহলে তিনি কেন রাখছেন? কারণ তিনি জানেন যে জনসমর্থন তার ক্ষেত্রে নেই। কাজেই তাকে বিশেষ সুবিধার কিছু প্রক্রিয়া তৈরি করতে হবে, যার মাধ্যমে তিনি জনগণের কাছে একজন বিশেষ পরিচয় নিয়ে হাজির হবেন, যে আমি এই রাজনৈতিক ক্ষমতায় অবস্থানে থাকার কারণে আমি আপনাদের কাছ থেকে আলাদা, এবং আমি এই কর্তৃত্বের জায়গাটাকে জাহির করব বারবার। এটি জাহির করার একটা প্রক্রিয়া। এই কারণে কি শিক্ষা ব্যবস্থায় কোনো বাজে প্রভাব পড়েছিল কিনা? নিঃসন্দেহে আপনি সেটি কেবলমাত্র, আমি বলব যে ধরা যাক যারা ভর্তি হচ্ছেন সেটা তো একটা জায়গা, কিন্তু যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আপনি দেখুন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত একদম ধ্বংস হয়ে গেছে। আমি বলবো ঢাকার বাইরের চিত্র দেখলে রীতিমতো শিউরে উঠবেন যে কি পুরো প্রক্রিয়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটির সঙ্গে শিক্ষার কারিকুলাম, ব্যবস্থাপনা, স্কুল কমিটি, কারা বোর্ডে থাকবেন, কারা থাকবেন না, পরিচালনা পর্ষদ কেমনভাবে কাজ করবে, সেই পর্যায় পর্যন্ত এই ধ্বংসের যজ্ঞ আমরা দেখেছি, এবং সেটি এখনো আমরা সেটার ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছি, এবং হয়তো আরো দিয়ে এখান যেতে থেকে হবে। আসলে বের হওয়ার কোনো উপায় আপনি দেখেন কিনা? সেটির জন্য আমাদের একটি দীর্ঘ কর্মপরিকল্পনা করতে হবে এবং স্পষ্ট কর্মপরিকল্পনা করতে হবে। যেই কারণে আমাদের আসলে খুবই কার্যকর একটি শিক্ষা কমিশন দরকার, এবং আমরা দেখেছি যে সেটি এখনো পরিপূর্ণভাবে করা হয়নি। যেটি আমার কাছে মনে হয় যে আমাদের জন্য অন্যান্য সেক্টরগুলোর মতোই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর, যেখানে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, একটা সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে, এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আগ্রহ নিয়ে সামনে হাজির হতে হবে। সেটি আমাদের কাছে একমাত্র উপায়।